গত ক্লাসে আমরা পড়েছিলাম মডেলস প্রপোজাল। আজকে আমরা মডেলস প্রপোজালের অ্যানালিসিস দেখব। মডেস্ট প্রপোজালটা ছিল জোনাথন সুইফটের একটা অদ্ভুত রকমের প্রস্তাব, যেটা সে একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল নিডকে অ্যাড্রেস করার জন্য মূলত প্রপোজ করেছিল। তো এই প্রপোজালটা যে হবে না সেটা আমরা লাস্ট বা মডেস্ট না, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। প্রপোজালটা ছিল মোটামুটি হরিবল বা ইম্পসিবল অ্যান্ড অলমোস্ট ক্যানিবালিজম থিওরিটার কাছাকাছি। যদি বলি যে মানুষ খেকো যে শব্দটা আছে, যে আমরা মানুষের মাংস খেতে পারি, ওই আইডিয়াটাকে প্রমোট করার একটা প্রস্তাব। কিন্তু আসলে কি সুইফট সেটা চেয়েছিল? এটা হলো আমাদের প্রশ্ন। সেই সময় যে সোসাইটিটা ছিল সেখানে মূল অথরিটেটিভ পাওয়ার ছিল দুইটা সেক্টরের কাছে। একটা হলো ব্রিটিশ রুলার্স, আরেকটা হলো আইরিশ লিডার্স। এই আইরিশ লিডার্সদেরকেই চালাতো মূলত ব্রিটিশ রুলার্স। সেরা লিডাররা অ্যাকচুয়ালি এদেরকে ফর্ম করে, একটা আইরিশ লিডার বডি ফর্ম করে, একটা পলিটিক বডি ফর্ম করে, এবং তাদের মাধ্যমে কিছু যত রকমের পলিটিক্স বা পলিসিস বা তাদের মাধ্যমে যত রকম আইন জারি, হ্যাঁ, সেই জিনিসটা তারা সোসাইটিতে ইমপ্লিমেন্ট করে। তো এই পুরো প্রসেসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই দুজন তাহলে খুব বেনিফিটেড। একটা গ্রুপ এই দুটোর জন্য খুবই প্রবলেমে পড়ে যায়, সেটা হলো আইরিশ কমনার্স। এরা হলো পুয়ার সিটিজেন্স। আয়ারল্যান্ডের সিটিজেনরা কিন্তু তখন তারা গরিবই ছিল, তারা সম্ভবত ফার্মিং করতো, টুকটাক কাজ নিয়ে থাকতো, কিন্তু তারা কিন্তু অথরিটি কেউ ছিল না, এবং তারা তাদের রাইটটা যে দাবি করবে সেই অবস্থাতেও তারা ছিল না। তারা ছোট ছোট পটারিজ বানাতো, সে ওদের বিজনেসটা ছিল, তারা কোনো কিছু বার্টার সিস্টেমে এটা ওটা এক্সচেঞ্জ করে চলতো, এবং তাদের শিক্ষা যত কম ছিল, তাদের কাছে মানিটা কম ছিল, এবং তারা অসম্ভবভাবে ডিপ্রাইভড ছিল। তো এই সংখ্যার মানুষগুলো দেখা গেছিল সব যেরকম অ্যাজ এক্সপেক্টেড সবচাইতে বেশি। মেজরিটি মানুষ কিন্তু এই সংখ্যায় পড়েছে, এবং এরা ছিল মাইনরিটি, এবং তারা ছিল এলিট ক্লাস। তো আয়ারল্যান্ডের ম্যাক্সিমাম প্রপার্টি, রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, এভরিথিং এদের কাছে যেত, এবং তারা সব কিছু থেকে ডিপ্রাইভেশনে ভুগছিল। সুইফট যেটা বলে, সুইফটের প্রস্তাবটা যে পড়বে, সুইফট প্রথমে ক্রেজি বলতে পারে, বা বলতে পারে যে সুইফটের একটু অসুস্থ ছিল, একটু মানসিক ভাবে সে ঠিক নর্মাল ছিল না। কিন্তু সে যে কথাটা বলেছিল সেটা ওভাবে প্রস্তাব করা ছাড়া সুইফটের কাছে অন্য কোনো ওয়েও ছিল না। যেমন সে বলেছিল যে এই গরিব মেজরিটি থেকে অসম্ভব প্রোডাকশন হচ্ছে। কিসের প্রোডাকশন? মানুষ, হিউম্যান বেবিজ। এরা হিউম্যান বেবিজ প্রডিউস করেই যাচ্ছে, এতটা কিন্তু এরা করছে না। এই গ্রুপের মানুষগুলো তাদের ওয়াইফদেরকে
হিসাবে ট্রিট করতো। হোয়াট ইজ ব্রিডার? ব্রিডার হলো যারা ব্রিড করায়। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে অ্যানিমালসদেরকে আর্টিফিশিয়ালি ব্রিড করায়, তার মানে কি তাদের থেকে আর্টিফিশিয়ালি তাদের থেকে বাচ্চা প্রডিউস করায়। সো অনেকটা ওরকম ইনহিউম্যান ভাবে তাদের ওয়াইফদেরকে ইউজ করা হতো, এবং এই ওয়াইফগুলো মানে বিয়েটাই হতো বেসিক্যালি এই উদ্দেশ্যে। তো তাদের ম্যারেজটা ছিল ইন্টেনশনাল, যে আমি বিয়ে করবো, আমার ওয়াইফের অনেক বাচ্চা হবে, তাদেরকে দিয়ে আমরা হাল চাষ করাবো, সে আমরা ফিল্ডের কোনো ওয়ার্ক করাবো। কিন্তু সেই কাজগুলো করে ফিল্ডের কাজ বা আমি যেটাকে বলবো যে কাজগুলো আপনার বলতে পারেন লো লেভেল, সেই কাজগুলো করে তাদের প্রপার্টি কিন্তু এলিমিনেট হচ্ছিল, বরং তাদের ডে বাই ডে পভার্টি ইনক্রিজ হচ্ছিল। বিকজ মোর অ্যান্ড মোর মাউথ টু ফিড, এত খাওয়ানো সম্ভব ছিল না। তো সুইফট যেটা বললো যে যেহেতু এরা কনস্ট্যান্টলি হিউম্যান বেবিস প্রডিউস করে যাচ্ছে, অলমোস্ট লাইক অ্যানিমালস, সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলোকে ফুড হিসাবে গণনা করা যায় কিনা। কাদের খাদ্য হিসাবে গণনা করতে চাচ্ছে? এই ব্রিটিশ অ্যারিস্টোক্র্যাট পিপল। তারা বাচ্চাগুলোকে হওয়ার সাথে সাথে খেয়ে নিত, কারণ এই বাচ্চাগুলো অনেকে অসুস্থ হচ্ছে, ম্যাক্সিমাম মারা যাচ্ছে, আর যারা বেঁচে আছে তাদেরকে তাদের মা খাদ্য দিতে পারছে না, নো ফুড নো মিল্ক। সো আলটিমেটলি কিন্তু বাচ্চাগুলো মারাই যাচ্ছে। তো সেই বাচ্চাগুলোকে যদি অ্যারিস্টোক্র্যাট পিপলের প্লেটে দেয়া যায়, তাহলে তারা একটা ভালো একটা টেস্টি মিট পাবে, এবং সেই মিটটা হবে বেস্ট প্রোটিন, মানে প্রোটিন সোর্সটা হিসাবেও কিন্তু বাচ্চাটা হবে খুব হেলদি একটা, মানে ওদেরকে বেসিক্যালি হেলদি একটা ডায়েট দেওয়া যাবে। সো ওরা যেটা করতে পারে, ওরা বিশেষ কিছু অকেশনে, যেমন ওদের কোনো পার্টিতে, কোনো প্রোগ্রামে, ঠিক আছে, কোনো ফাংশনে, সে কোনো ওয়েডিং সেরেমনিতে ওরা এই বাচ্চাটাকে যদি সার্ভ করতে পারে অ্যারিস্টোক্র্যাটদের কাছে, তাহলে তারা অনেক টাকায় কিনে নিবে। সো এই জিনিসটা কি হচ্ছে, একটা ইনকামের রাস্তা কিন্তু করে দিচ্ছে কাদের জন্য? এই গরিব মানুষগুলোর জন্য, যারা এক বেলা খেতে পাচ্ছে না। তো ওদের একটা ইনকাম হচ্ছে এই গরিব ফ্যামিলিদের, প্লাস ওদের উপর থেকে একটা বার্ডেন কমছে। একটা বাচ্চা মানে কিন্তু অনেক দায়িত্ব, ইটস নট অ্যাবাউট অনলি ফিডিং, ওর পড়ালেখা, ওর ফিউচারে ওর এডুকেশন, ওর হেলথ এনশিওর করা, প্রতিটা জিনিসেই যখন ওর বাবা মা ফেল করছে, তখন তাদের কাছে কিন্তু এই একটা ওয়ে তাদেরকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ এনে দিতে পারে। তাদের বাচ্চা প্রডিউস করতে জাস্ট মানে বাচ্চাটাকে তার পেটে রাখতে হবে, ঠিক আছে, তাদের ইনভেস্টমেন্ট কিন্তু জিরো, কিন্তু দেয়ার ইনকাম, তাদের ইনকামটা আসবে বাই সেলিং দিস বেবিস টু দ্য অ্যারিস্টোক্র্যাট পিপল, যারা এই বাচ্চাটাকে খাদ্য হিসাবে নিবে, এবং তারা একটা ডেলিশিয়াস একটা মিলের বদলে তাদেরকে একটা টাকা ইনকাম করবে, সেটা যে তাদের রেগুলার ডে টু ডে লাইফের খরচটা মিটবে। এইটা ছিল মোটামুটি সেই অ্যাকসেপ্ট প্রপোজাল, যেটা নিয়ে সুইফট আলোচনা করে বা এই প্রপোজালটা সে রাখে। এবং এই কাজটা করে যে গরিব মানুষগুলো যাদেরকে ঋণী করা হয়েছিল নানাভাবে, সেই মানুষগুলো তাদের ঋণটাও শোধ করতে পারবে, যেমন এক ধরনের খাজনার মতো। এইটা তাদেরকে হেল্প করবে তাদের পভার্টি দূর করতে এবং তাদের ঋণও শোধ করতে।
আরেকটা ব্যাপারে এটা হেল্প করবে, সেটা হলো ম্যারেজ অ্যান্ড বার্থ উইল বি এনকারেজড। তার মানে কি? তার মানে আপনার বিয়ে এবং বাচ্চা হওয়াটাকে যেরকম, যেটা ন্যাচারালি হচ্ছে ওদের, সেটা আরো এনকারেজ হবে, এবং ম্যারেজটাকে তারা পজিটিভলি ট্রিট করবে। তারা সে men will be encouraged to not beat their wives। হ্যাঁ, যখন দেখা যেত সেই সময় ওমেনদেরকে অনেক মার খেতে হতো, তো সেই মারটা তারা খাবে না, তাদেরকে খুব মানে ইম্পর্টেন্সের সাথে ট্রিট করা হবে। A pregnant woman would mean a source of income। তো একটা মেয়ে যখন প্রেগনেন্ট হবে তখন বুঝতে হবে যে সেই মেয়েটা বা সেই গরিব মেয়েটা তার ফ্যামিলিতে একটা ইনকামের সোর্স আনতে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটা হয় যে সুইফট বলে যে এটা তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, কারণ তার ওয়াইফের কিন্তু অনেক বয়স হয়ে গেছে এবং সে আর বাচ্চা দিতে পারবে না। তো এইটা অনেকে মনে করতে পারে যে কতটা মানে হার্টলেস একটা ইসে, আর এই জিনিসটা হবে ওপেন বলাটা, এই জিনিসটা হবে ওপেন একটা বইতে লেখাটা, ওই সময় ইট ওয়াজ অলমোস্ট ইকুয়াল টু আ ক্রাইম। কিন্তু ওই সময় রিটেন ডকুমেন্টের অসম্ভব ভ্যালু ছিল এবং সে এটা প্রচারও করেছে, শুধু যে লিখেছে সেটা না। But his satire shows how society views the poor during this time. So সব কিছুর মূলে ছিল একটা অ্যালার্ট করার একটা ইন্টেনশন, চোখে আঙ্গুল দিয়ে একটা সমস্যা বুঝানোর ইন্টেনশন। ইন্টেনশনটা ক্যানিবালিজম প্রমোট করা ছিল না। যেমন সুইফট যেটা করে যে তার প্রথমেই তার গল্পটা শুরু করে খুব একটা নেগেটিভ একটা সিনারিও দিয়ে, যে একটা মা ভিক্ষা করছে, মাদার ইজ বেগিং, এবং তার অনেক বাচ্চা আশেপাশে তারা না খাওয়া। হ্যাঁ, তারা খুব খুব কষ্টে আছে বা কাঁদছে বা তারা ফুডটা চাচ্ছে এবং তার মা তাকে ফুডটা দিতে ব্যর্থ হচ্ছে। তো এই সিনটাও কিন্তু আপনার স্ট্রাইকিং এবং খুব নেগেটিভ ছিল। সো একটা সিন দিয়ে যেটা শুরু হয়, নেগেটিভ একটা সিনারিও দিয়ে শুরু করে এবং সুইফট আস্তে আস্তে করে পুরো জিনিসটাকে একটা নেগেটিভ টোনে নিয়ে যায়। তো যতটা দেখা যাবে, যতটা আর কি পড়া হবে বলে তত আরো শকিং কিছু ফ্যাক্টস চলে আসবে এবং সেই সময় কিছু হার্শ রিয়েলিটি সুইফট নানা রকম সিনের মাধ্যমে তুলে ধরেছে। তো ওই এই সিন যাতে দেখতে না হয় ওদের আয়ারল্যান্ডে, এবং যে একটা মাদার ইজ বেগিং বা ক্রাইং, ও ফুড নিজেই খেতে পারছে না, সে তার বাচ্চাকে খাওয়াতে পারছে না। তো এই সব নেগেটিভিটি এলিমিনেট করার জন্যই কিন্তু মূলত এই উদ্দেশ্য ছিল। ক্যানিবালিজম বা মানুষকে খাওয়া যে প্রথা, সেই জিনিসটা কিন্তু সে অ্যাকচুয়ালি প্রমোট করতে চায়নি। So this was actually a satirical piece of work. His purpose was to capture the audience whose indifference he believed was to blame for the situation and make them think of solutions. So এই সোসাইটির যে সিস্টেমটা চলছিল সেটা যে অ্যাকচুয়ালি একটা ভুলে ভরা একটা সোসাইটি, এবং ওই হিউজ প্রবলেম ফর বোথ দ্য কান্ট্রিজ, বা ওইটা যেটা নর্মাল বা একটা ন্যাচারাল ওয়ে অফ লিভিং না, যেরকম সে ব্রিটিশরা যেটাকে মনে করেছিল যে এটাই নর্মাল, আমরাই তোদেরকে রুল করব, ওরা রুল হবে, আমরা ইম্পোজ করব, ওরা সেই অনুযায়ী চলবে। তো এটা যে একটা নর্মাল ওয়ে অফ লিভিং, এটা যে একটা সিরিয়াস একটা অন্যায়,
এটা যেটা অন্যায় এই জিনিসটা কিন্তু সে সময়ের মানুষ এই ব্যাপারে অ্যালার্ট ছিল না, তো তাদের চোখের সাথে এনে দেওয়ার জন্য যে নো ইটস আ প্রবলেম অ্যান্ড ইটস আ সিরিয়াস প্রবলেম অ্যান্ড ইউ নিড টু সলভ দিস, সেই জন্যই কিন্তু সেই কাজটা করে। সুইফট স্যাটিরিক্যালি এক্সপ্রেসেস হিজ অ্যাঙ্গার towards Ireland colonial rule under England in the late 1770s, as well as the hypocrisy of the wealthy. So wealthy মানুষগুলো যেভাবে তাদেরকে লুটে নিচ্ছিল, এই প্রবলেমটাকে সে অ্যাড্রেস করতে মূলত এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যেটাকে বলে, সেটাই করেছিল। সো এটার কিছু কোটেশনস আছে যেগুলো আমি নেক্সট ক্লাসেই করব। এখন আমি এটা নিয়ে কোনো অ্যাক্টিভিটি দিচ্ছি না, আপাতত কোনো অ্যাক্টিভিটি দিচ্ছি। সুইফট ইভেন এই প্রস্তাবটা করার আগে, এই অদ্ভুত প্রস্তাবটা করার আগে কেন অন্য কোনো প্রস্তাবে এই প্রবলেমটা সলভ হয়নি বা প্রপার্টি কেন এলিমিনেট হয়নি, সেই কথাগুলো কিন্তু সে বলে নিয়েছিল, যাতে করে এই প্রস্তাবটা ইনস্ট্যান্টলি কেউ রিজেক্ট করতে না পারে। আগে যতগুলো প্রস্তাব মানুষ দিয়েছিল সেগুলোতে কিন্তু আইরিশ কমন পিপলদের প্রবলেমটা সলভ হয়নি। সো সুইফট যেটা করে যে এরকম একটা অদ্ভুত প্রস্তাব দেয় এবং সে বলে খুব নাইসলি যে প্লিজ আপনারা এটাই অ্যাকসেপ্ট করে নেন, কারণ এই রিজন। সেই জিনিসটাকে এতটা লজিক্যাল এবং এতটা প্র্যাকটিক্যাল একটা সলিউশন হিসেবে প্রস্তাব করেছিল যে মানুষ অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিল। বাট তার মেইন ইন্টেনশন কি ছিল? তার মেইন ইন্টেনশন ছিল টু অ্যাটাক দ্য ইংলিশ গভর্নমেন্ট। তার মেইন ইন্টেনশন ছিল যে অন্যায়গুলো তারা করছে সেই অন্যায়গুলোকে এক্সপোজ করা, যেমন আনফেয়ার ল রেডি করেছিল, হাই ট্যাক্স চার্জেস এন্ড আদার ইনজাস্টিস অ্যাক্টস, এই জিনিসগুলো কমানোর জন্যই কিন্তু সে এই ওয়েটা নিয়েছিল। So Swift was able to successfully use satire as a vessel to convey his perspective with regards to the social issues emerging during his time. ঠিক আছে? So a modest proposal is an outstanding example of satire. এই জিনিসটা নিয়ে পরবর্তী ক্লাসে কিছু কোটেশন আলোচনা করবে, আপনারা সেটা আমাকে লিখে দিবেন।